অনেক সময় ধরে পড়াশোনা করার পরেও কি পরীক্ষার ফলটা ঠিক মনের মতো হচ্ছে না? ঘণ্টার পর ঘণ্টা বই নিয়ে বসে থেকেও মনে হচ্ছে কিছুই যেন মাথায় ঢুকছে না? যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু খুব কাজে লাগতে পারে। কারণ আসল কথা হলো বেশি পড়ার থেকে সঠিকভাবে পড়া অনেক বেশি জরুরি। এই প্রশ্নটা খুব চেনা লাগছে, তাই না? এটা কিন্তু একটা খুব সাধারণ সমস্যা, যেটা কমবেশি আমাদের সবাইকেই পোহাতে হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর আসল কারণটা কি? চলুন আজ সেই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। দেখুন, সমস্যাটা ঠিক এইখানে। আমরা কিন্তু আমাদের দিক থেকে চেষ্টার কোনো কমতি রাখছি না, ঘণ্টার পর ঘণ্টার সময় দিচ্ছি, কিন্তু তার বদলে যে ফলটা পাচ্ছি সেটা একেবারেই আশানুরূপ নয়। এর মানে কিন্তু এটা নয় যে পরিশ্রমে কোনো ঘাটতি আছে। আসল সমস্যাটা হলো আমাদের পড়ার পদ্ধতিতে। আচ্ছা, তাহলে সমাধানটা শুরু করা যাক। স্মার্ট স্টাডির প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা হল মানসিক প্রস্তুতি। কারণ একটা চাপমুক্ত আর শান্ত মন নতুন তথ্য অনেক সহজে আর দ্রুত গ্রহণ করতে পারে। এই কথাটা কিন্তু ১০০% সত্যি। আমরা যখন পড়ার আগেই পরীক্ষার টেনশন, রেজাল্টের চিন্তা বা আরও হাজারটা জিনিস নিয়ে ভাবতে থাকি, তখন আমাদের মস্তিষ্ক নতুন কিছু শেখার জন্য প্রস্তুতি থাকে না, মনটা আগেই ভরে থাকে। এই স্লাইডের গল্পটা দেখুন, চাপের প্রভাবটা কি সুন্দরভাবে বোঝাচ্ছে। একজন শিক্ষক ক্লাসের টপারদের প্রথমে একটা খুব কঠিন প্রশ্ন দিলেন। তারা সেটা পারল না, আর তাতে তাদের মধ্যে একটা চাপ তৈরি হলো। এরপর যখন তাদের একটা সহজ প্রশ্ন দেওয়া হলো, চাপের কারণে তারা সেটারও উত্তর দিতে পারল না। অন্যদিকে সাধারণ ছাত্রছাত্রীরা রিল্যাক্সড ছিল, তাই তারা ওই একই সহজ প্রশ্নের উত্তর কিন্তু সহজেই দিয়ে দিল। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? আমাদের পড়াশোনায় ভালো করার পথে সবচেয়ে বড় বাধাটা কিন্তু সিলেবাস নয়, বরং আমাদের মাথার ভেতরের অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং। যখন মন শান্ত থাকে তখন অল্প পড়াও অনেক বেশি কাজে দেয়। তাই পড়ার আগে মনকে শান্ত করাটা ভীষণ জরুরি। বেশ, মন তো শান্ত হলো, কিন্তু এবার মনোযোগটা ধরে রাখব কিভাবে? চলুন এমন কিছু বৈজ্ঞানিক পদ্ধতি দেখে নেওয়া যাক যা আমাদের গভীর মনোযোগের সঙ্গে একটানা পড়াশোনা করতে সাহায্য করবে। পোমোডোরো টেকনিকটা মনোযোগ বাড়ানোর জন্য দারুণ একটা কৌশল। এর পেছনের বিজ্ঞানটা হল আমাদের মস্তিষ্ক একটানা খুব বেশি হলে ৩০ থেকে ৫০ মিনিট পর্যন্ত ১০০% মনোযোগ দিয়ে কাজ করতে পারে। তারপর এর কার্যক্ষমতা কমতে শুরু করে। এই টেকনিকটা ঠিক এই ব্যাপারটাকেই কাজে লাগায়। পদ্ধতিটা খুবই সহজ। ৫০ মিনিটের জন্য একটা টাইমার লাগিয়ে দিন, আর এই সময়ে সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন। তারপর ঘড়ি ধরে ঠিক ১০ মিনিটের একটা ব্রেক নিন। এই ব্রেকে মস্তিষ্ক আবার রিচার্জ হয়ে যায়, আর পরের সেশনের জন্য একদম তৈরি হয়ে ওঠে। তবে হ্যাঁ, ব্রেকে ফোন বা এমন কিছু ব্যবহার করা যাবে না যা মনোযোগ নষ্ট করে দেয়। আরেকটা খুব শক্তিশালী কৌশল হল টাইগার স্ট্র্যাটেজি। বাঘ যখন শিকার করে তখন সে কিন্তু তার সমস্ত শক্তি আর মনোযোগ দিয়ে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। পড়াশোনার সময়ও আমাদের ঠিক এই রকম একটা মনোভাব রাখতে হবে। এর মানে হলো যখন পড়তে বসা হবে তখন আর অন্য কিচ্ছু নয়। ফোন থাকবে অনেক দূরে, দরজা বন্ধ, আর পুরো মনোযোগ থাকবে শুধু বইয়ের পাতায়। পড়ার সময়টা হয়তো কম হবে, কিন্তু ওই সময়ে মনোযোগটা থাকবে ১০০%। আচ্ছা, মনোযোগ দিয়ে তো পড়া হলো, কিন্তু যে বিষয়গুলো পড়া হচ্ছে সেগুলো মনে থাকবে কি করে? এখন আমরা সেই কৌশলগুলো নিয়ে কথা বলবো যা আমাদের জ্ঞানকে মস্তিষ্কের মধ্যে স্থায়ীভাবে গেঁথে ফেলতে সাহায্য করবে। এখানে একটা খুব জরুরি পার্থক্য বুঝতে হবে। যখন আমরা একটা নোট বা বই বারবার শুধু পড়ি, তখন আমাদের মস্তিষ্ক তথ্যগুলোকে শুধু চিনতে শেখে, যাকে বলে রিকগনিশন। কিন্তু পরীক্ষার হলে তো শুধু চিনলে চলবে না, সেখানে তথ্যটাকে না দেখে মনে করতে হবে, আর সেটাকেই বলে রিকালেকশন। আর এই রিকালেকশন বা মনে করার ক্ষমতা বাড়ানোর সবচেয়ে ভালো উপায় হল অ্যাক্টিভ রিকল। যে কোনো একটা টপিক পড়ার পর বইটা বন্ধ করে দিন। তারপর চেষ্টা করুন পুরো বিষয়টা নিজের ভাষায়, যেন কাউকে বোঝাচ্ছেন এমনভাবে বলতে। দেখবেন যেখানেই আটকে যাচ্ছেন, বুঝতে হবে ঠিক ওই জায়গাটাই আপনার দুর্বল। আর এই ছবিটা চমৎকারভাবে দেখাচ্ছে যে সবকিছু পড়ার চেষ্টা করার থেকে যা পড়া হচ্ছে তা ভালোভাবে পড়া অনেক বেশি জরুরি। একজন যদি ১০টা চ্যাপ্টার দায়সারাভাবে শেষ করে আর আরেকজন যদি ৮টা চ্যাপ্টারও খুব ভালোভাবে বুঝে পড়ে, তাহলে কিন্তু দ্বিতীয়জনই পরীক্ষায় অনেক বেশি নম্বর পাবে। আমরা কৌশল শিখলাম, পদ্ধতিও জানলাম, কিন্তু এই সব কিছুকে একসাথে চালনা করার জন্য যে একটা ভেতরে শক্তি দরকার, সেটাই হলো অনুপ্রেরণা বা মোটিভেশন। আর এই অনুপ্রেরণাটা আসে একটা খুব পরিষ্কার কেন বা কারণ থেকে। চলুন একটা ছোট্ট গল্পের মাধ্যমে ব্যাপারটা বুঝি। ভাবুন তো, পাশের একটা বিল্ডিংয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। কাউকে যদি বলা হয় ওই বিল্ডিংয়ের ভেতরে যেতে, সে কি যাবে? সম্ভবত না।
আচ্ছা, যদি বলা হয় এর জন্য 10 লক্ষ টাকা দেওয়া হবে, তাহলেও কি কেউ জীবনের ঝুঁকি নিতে চাইবে? তখনও হয়তো মনে হবে পুরস্কারটা ঝুঁকির তুলনায় যথেষ্ট বড় নয়। কিন্তু পরিস্থিতিটা সম্পূর্ণ বদলে যাবে যদি জানা যায় যে ওই জ্বলন্ত বিল্ডিংয়ের ভেতরে কারণ নিজের পরিবার আটকে আছে। তখন কি আর টাকার কথা ভাবার সময় থাকবে? না, তখন কোনো কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করবে। এই গল্পের আসল শিক্ষাটা হলো, যখন আমাদের কাছে কোনো কাজ করার একটা খুব শক্তিশালী কারণ বা কেন থাকে, তখন কোনো বাধাই আর বাধা মনে হয় না। সমস্ত দ্বিধা সরে গিয়ে তার জায়গায় চলে আসে দৃঢ় সংকল্প। পড়াশোনার ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু একদম এক। শুধু টপার হতে হবে বা ভালো নম্বর পেতে হবে, এটা হয়তো যথেষ্ট শক্তিশালী কারণ নয়। কেন ভালো নম্বর পেতে হবে, এর পেছনের আসল উদ্দেশ্যটা কি, সেই আসল কারণটা খুঁজে বের করাটা খুব জরুরি। তাই শেষ করার আগে এই প্রশ্নটা নিজেকে করতে হবে, সবার জীবনেই এমন একটা কেন থাকা উচিত যা যে কোনো পরিস্থিতিতেই এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে। যখন সেই কেনর উত্তরটা একদম পরিষ্কার হয়ে যাবে, তখন দেখবেন স্মার্ট স্টাডির এই সব কৌশলগুলো দ্বিগুণ শক্তি নিয়ে কাজ করছে।